দরজাটা লক না 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 একটু ভালো হবে। দেখি ট্রাই করি। এই ছবিটাই মেন হবে, ছবিটাই মেন। হ্যাঁ বেস্ট রেডি। পাশের ছবি নেন, যেটা ভালো হয় হবো ছবি নেওয়া যাবে স্ক্রিন থেকে। প্রতিবছর রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তিকে ঘিরে এই স্মৃতিস্তম্ভের সামনে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা করে থাকে এসব অনুষ্ঠান। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ পাওয়া, নিহতদের সন্তানদের ভরণপোষণ নিশ্চিত করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করার মতো বিভিন্ন দাবি উত্থাপন করা হয়ে থাকে এসব অনুষ্ঠানে। 2013 সালের 24 এপ্রিল সকালে যখন রানা প্লাজা ধসে পড়ে, তখন ওই ভবনের ভেতরে অন্তত 3 থেকে 4 হাজারের মতো শ্রমিক উপস্থিত ছিলেন। এই শ্রমিকদের অধিকাংশই চাপা পড়েন ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে। সে সময় থেকে পরের 2 সপ্তাহের বেশি সময় ধরে এই ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া জীবিত ও মৃত মানুষ উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষজন। আটকে পড়া আহত শ্রমিকদের অনেককে উদ্ধার করতে তাদের হাত পা কেটে বের করতে হয় সেখান থেকে। জি আপা যাই 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 তাকানো লাগবে না। থ্যাংক ইউ। এখন তো কারণ পাশে কাছ থেকে আহতদের একটা বড় অংশের চিকিৎসা দেওয়া হয় ঘটনাস্থলের কাছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। কম গুরুতর অনেক রোগীকে এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঠানো হয় আশেপাশের হাসপাতালে। আমরা যখন অঙ্গহানি, হাত পা কাটা এবং যারা প্রতিবন্ধী ডিসেবল পার্সন হয়ে যায়, বেশিরভাগ অঙ্গহানি ছিল, এদেরকে নিয়ে আমরা মূলত সিআরপিতে ভেলোরি টেলর এবং আপনার জাফরুল্লাহ চৌধুরী, তো ওনারা আমাদেরকে মূলত সহযোগিতা করে সংগঠন তৈরি করার সময়। তো আমরা এই সংগঠনটা নাম দেওয়া হলো জাফরুল্লাহ চৌধুরী রামদা সার্ভার অ্যাসোসিয়েশন। তো আমরা তখন তৈরি করি। এর পাশাপাশি আমরা অনেকগুলো এই শ্রমিকদের পাশাপাশি আমরা অনশন, মানববন্ধন এবং বিশেষ করে ওসি ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে পড়ে আমরা আরও বিভিন্ন কাজে সহযোগিতা পাই, মিডিয়া সেক্টরে এবং মানুষের কাছে। বিশেষ করে আমরা রানা প্লাজা শ্রমিকদের কাজ করতে যেয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক কিছু হামলা মামলা অনেক কিছুর সম্মুখীন হয়েছি। বিশেষ করে পুলিশ আমাদের টায়ার শেল, রাবার গ্যাস, কাঁদানি গ্যাস, আমাদের বিভিন্ন কিছু করছে। এরপরেও অনশন করছি, মানববন্ধন করছি। তো আমরা এখন অনেক পরিবারই অনেক অসহায়, অনেক মানবতার জীবনযাপন করতেছে। আমরা বলবো যে যেভাবে রানা প্লাজা নিয়ে কাজ করতেছে ওসি, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি রানা প্লাজা নিয়ে কাজ করে একটা ট্রাস্ট, রানা প্লাজা ট্রাস্ট, যেটা আমরা নামে পরিচিত। তো তারাও যথেষ্ট পরিমাণ প্রথমে একজন চিকিৎসক প্লাস 2 জন আপনার কর্মকর্তা নিয়ে শুরু করে, 3 জন ব্যক্তি নিয়ে শুরু করে প্রথমে। তো এর পরবর্তীতে আমাদের এখন প্রায় 7 জন বোধহয় কর্মকর্তা কর্মচারী আমাদের রানা প্লাজার আমাদের ট্রাস্টে আছেন। তো পাশাপাশি আমাদের বর্তমানে 3 জন চিকিৎসক আছেন, একজন ফিজিওথেরাপিস্ট, একজন চিকিৎসক, আরেকজন হলো আমাদের অনেকেই মানুষের যে নিয়ে কাজ করে মানুষের একটা সরকার অথবা ট্রাস্ট ফাউন্ডেশনের কাছে আপনার প্রত্যাশা সেটা বলেন। পাশাপাশি আমরা বলতে চাই যে ওসি ফাউন্ডেশন শুধু না, রানা প্লাজা ট্রাস্ট এবং সরকার, আমরা 3 পক্ষকে বলতে চাই যে আমরা 11 বছর হয়ে গেছে
আমরা এখনো মানবতা জীবনযাপন করতেছি। আমাদের যে দাবি এক জীবনে আয় সমপরিমাণ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আজীবন সুচিকিৎসা এবং সেটা নানা শ্রমিকদের প্রতিনিধি রেখে আমাদের দাবি, এই দাবিটা আমরা চাই। আশা রাখি আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে, সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। শুনেন, এখন হচ্ছে ভাইয়া দ্বারা আপনি বা আপনি যে কোনো একজন বলেন, আপনি বলতেন তারা বলেন ছোট ছোট অল্প কথায় অল্প ইয়েতে শর্টকাটে বলবেন, শর্টকাটে বলবেন। 1 মিনিটে শেষ। পজিশনে আছেন, আমি কি চাচ্ছি আমি সেটা আজকে 11 বছর পজিশন দিনের দিন আমরা যত রানা প্লাজার শ্রমিক আছি ততই আমরা খারাপের দিকে যাচ্ছি। কিন্তু আমরা চাই আমাদের যে চিকিৎসা হচ্ছে আর সেটা আরও উন্নত চিকিৎসা দেওয়া হোক, এটা আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি। এবং আমার দাবি হয়েছে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই অনুসারে কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত হয় না, কিন্তু আমাদের এই 11 বছর পার হয়েছে, কিন্তু 11 দিনে ইয়া জিগে না যে আমরা খাইয়ে আসি না, বাচ্চা আছি না, মরিয়ে গেছি, এরকম কেউ ছিল না। কিন্তু আজকে এই ঐশী ফাউন্ডেশনে আসিয়া আমি যতটুকু পাই, জানি না কার কতটুকু উপর হয়, কিন্তু আমার অনেক বড় ধরনের উপর হয়, এটাই আমার আশা। কিন্তু আমি চাই যে আমাদের সুচিকিৎসা হোক, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করা হোক এবং আমাদের যারা খুনি রানা এবং ওই গার্মেন্টস মালিক হয়েছে যে মালিকদের আমরা কাজ করি। আজকে আমরা মায়ের গর্ভে পঙ্গু ছিলাম না, কিন্তু আমরা কিন্তু পঙ্গু হয়ে গেছি। আজকে 11টা বছর আমরা কর্ম করতে পারি না। এই খুনিদের শাস্তি দেওয়া, এটাই আমার আশা। নাম কি বললেন আপা? আপনার পুরো নামটা? আমার নাম শিলা বেগম। শিলা বেগম। শিলা বেগম। অ্যাড্রেসটা বলেন। আমি রানা প্লাজায় 6 তলায় ছিলাম, ইথারটেক্স লিমিটেড। হ্যাঁ, ইথারটেক্স। আমি সিনিয়র অপারেটর ছিলাম। তখন যে সুবিধাগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে আপনি কোনো সুবিধা এখন আর কোনো সুবিধা নেই। এই যে 10,000 টাকা পাবো, তাও মনে হয় আমরা 5-7 বছর পরে আগে পাবো, এইটাই আমাদের সুবিধা হয়েছে। আমি তো বললামই এক কথা, যে আর কি সুবিধা আমি জানি না, কিন্তু আমার অনেক বড় উপকার, কারণ আমি এত সমস্যার মধ্যে আছি। এই গরমে এই পিছন সাইডে গা হয়ে গেছে, কিন্তু এরা জানে যে আমি সবসময় এগুলো ব্যবহার করা লাগে। আমার পেটের উপরে ডিম করে নারী বুড়ি একবারে গোপন অঙ্গ থেকে বের হয়ে গেছে। তাহলে এরকম জটিল সমস্যা নিয়ে আমরা আজও পর্যন্ত রানা প্লাজার শ্রমিকেরা ভুক্তভোগী, কিন্তু আমরা মায়ের গর্ভ থেকে পঙ্গু হই না, কিন্তু এই রানার ফ্যাক্টরিতে কাজ করে আমরা পঙ্গু হয়েছি, আমাকে কর্মস্থলে পঙ্গু হয়েছি। কিন্তু এটা দায়িত্ব কাদের? আমাদের এই দেশের সরকারের দায়িত্ব। তো আমাদের সরকার দায়িত্ব কি পালন করে? আমাকে তো ক্ষতিপূরণটাই আমরা পাই না। আমি এত বড় একটা ইনজুরি, আমার ক্ষতিপূরণ আসছে মাত্র 84,000 টাকা, কিন্তু তাও ওই বিকাশের মাধ্যমে 50,000 টাকা কাটতে রেখে হাতে পাইছি 34,000 টাকা। এটা কি একটা মানুষের ক্ষতিপূরণ? আমরা চাই আমাদের ন্যায্য ক্ষতিপূরণ, এটাই আমাকে দাবি, আর কোনো দাবি। আপনার পরিবারে কয়জন আছে সদস্য? আমার হাজব্যান্ড নাই, 2 বছরের মেয়ে রেখে মারা গেছে। ওই মেয়ে মানুষ করার জন্য আমার এই ঢাকাতে জীবন যুদ্ধ শুরু করি, কিন্তু তারপরে আমি পঙ্গু হয়ে যাই, আমি আর আমার মেয়ে। সংসার চলে কিভাবে? আমার সাহায্য সহযোগিতা কষ্ট। অল্প কথা বলতে একদম অল্প কথা। 1 মিনিট শেষ দেন। শর্ট করে দিন। আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সাভার রানা প্লাজারের ভিক্টিম। আমি 6 তলায় চাকরি করতাম, আমি রানা প্লাজারে 1 ঘন্টা পর দুশো যায়, 1 ঘন্টা পর বেরিয়েছি। আমরা শারীরিকভাবে যে দেখা যায় যে আমাদের ভালো, অবশ্য আমাদের ভিতরে এতটা কষ্ট বা আমরা কাজকর্ম ঠিক করে খাইতে পারি না, এরকম খুব স্বাভাবিকভাবে আমরা আছি। অবশ্য আমাদের মনের ভিতরে ভালো লাগে, অবশ্য সংসারের ভিতরে মানসিকভাবে যে এতটা আমরা খারাপভাবে আছি, ঠিকমতো ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না, ভালোভাবে দাঁড়াইতে পারি না। আর সংসারে বেশিরভাগ হাইজামালা ঝগড়াঝাটি বেশিরভাগ চলে, কারণ কর্ম ভালোমতো না করতে পারলে সংসারটাই লাগে বেশি, ঝগড়া বেশি। আমরা ঠিক কর্ম করতে পারি না, যে সংসারের জীবনে মানুষের যারা আনপ্লাজার আছে, অনেক মানুষ আছে যে সংসার ছেড়া স্বামীরে ফেলা ধুয়ে চলে গেছে বা স্বামী তার ফেলা ধুয়ে চলে গেছে, বাচ্চা কাচ্চা। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো রাখা হয় এনাম মেডিকেলের কাছে অধরচন্দ্র বিদ্যালয়ে।
রানা প্লাজার দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে মরদেহ উদ্ধারের পর সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় সরকারি হাসপাতালে, কিন্তু কিছুক্ষণ পরেই যখন মরদেহর সংখ্যাটা বুঝতে পারে প্রশাসন, তখন সিদ্ধান্ত নেওয়া হয় এই অধরচন্দ্র বিদ্যালয়ে নিয়ে আসা হবে মরদেহ। শেষ পর্যন্ত শত শত, আসলে হাজারের বেশি, 1100-র বেশি মরদেহ আনা হয় এই অধরচন্দ্র বিদ্যালয়, এবং পরবর্তী 17 থেকে 18 দিন পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই মাঠে ক্যাম্প করে এখান থেকেই সেসব মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া পরিচালনা করেন। অনেকেই মেন্টাল ট্রমার থেকে যাচ্ছে, আসলে এটা এটা হওয়াটা নর্মাল, কারণ শুধুমাত্র তারা যে তাদের জীবনের যে এই পরিণতি, এটার জন্য কিন্তু অনেক কিছু দায়ী, যেমন তাদের সোশ্যাল যে সিকিউরিটির যে ব্যাপারটা সেটা তো না, সাথে হচ্ছে সমাজে তাদের অ্যাকসেপ্টেন্স যে রেটটা সেটাও কিন্তু না। আমাদের সমাজে কি হয় যে একটা মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে কিন্তু তার কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে, তার ফ্যামিলিতে থাকে, তার সোসাইটিতে থাকে, এবং ওর নেশনের ক্ষেত্রে থাকে। তো ব্যক্তি পর্যায়ে যেমন একজন মেয়ে, যেমন আমাদের রানা প্লাজাতে যারা আছেন তারা কিন্তু ম্যাক্সিমামই ওয়ার্কিং উমেন বা ওয়ার্কিং মেন ছিলেন, এবং তারা কিন্তু দেখা গেছে যে মেন আর্নিং পার্সন ছিলেন ফ্যামিলিতে। তো ওনারা যখন সেই জায়গা থেকে ডিটাচড হয়ে গেছে, নিজের যে মানসিক যে কষ্ট সেটা আছে, সাথে হচ্ছে তাদের ফিজিক্যাল যে। রানা প্লাজা ধসের ঘটনার 1 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মামলার বিচার প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি হয়নি। শ্রমিক সংগঠনগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারগুলোকে এত বছরেও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি, আহতদের পুনর্বাসন হয়নি। যদিও গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ সব ধরনের সহায়তাই দেওয়া হয়েছে। তাদের যে কোনো ধরনের শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে আমি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট আছি, একজন সাইকোলজিস্ট আছেন, একজন মেডিকেল অফিসার আছেন। আমাদের কাজই হচ্ছে পেশেন্ট নিয়ে কাজ করা। ওনারা যখন আসে, আমাদের ফার্স্ট স্টেপে যে হচ্ছে আমরা ওনাদেরকে ফোন কল করি, করে ওনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, নিয়ে মেডিকেল অফিসারকে দেখান। সেই স্যার তার এখতিয়ারের মধ্যে যতটুকু সম্ভব, কারণ আমাদের উপরে তো ইমার্জেন্সি কেয়ার নাই, ওটা হচ্ছে কোঅর্ডিনেশন অফিস। আমরা চেষ্টা করি যে পেশেন্টের প্রবলেমগুলো যতটুকু সম্ভব সলভ করা, তারপর তাদেরকে আমরা সুপার স্পেশালাইজ বা টার্সিয়ারি লেভেলে যদি কোনো সার্ভিস দেওয়ার প্রয়োজন হয় আমরা সেখানে রেফার করি। তাদের চিকিৎসা সংক্রান্ত যে কোনো ধরনের হেল্প, যেমন হচ্ছে তাদের কনসালটেন্সি, তারপরে হচ্ছে তাদের ওষুধপত্র, তাদের যত ধরনের প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের দরকার হয় সেগুলো আমরা করাই, সেগুলোর ফি আমরা দিই। রিমোটের যেসব পেশেন্টগুলো আছে আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের এখানে এসে ট্রিটমেন্ট দেওয়ার, তারা ফোন কল করেই আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, দেন তারা তাদের ট্রাভেলিং কস্ট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো পেশেন্টের এমন হয় যে এখানে থেকে ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন এবং তার সাথে একজন কেয়ার গিভার দরকার, তাকে সেই আবাসনের ব্যবস্থাটা আমরা করে দিই। কিন্তু এখানে আমাদের কিছু লিমিটেশন আছে, যেমন ওই যে হৃদয় ভাইয়া বললেন যে উনি যেমন একটা মেজর পর্যায়ে ছিলেন, কিন্তু আমাদের ট্রাস্ট থেকে এটা বলে দেওয়া যে হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ইনিশিয়ালি আমাদের কাছে আসবেন, কিন্তু আপনি যদি রিমোটে থাকেন সেখান থেকে তো ওই মুহূর্তে আমাদের কাছে আসাটা পসিবল না। সেখানে আপনি আপনার নিকটস্থ যে হেলথ কমপ্লেক্স আছে সেখান থেকে আপনি ট্রিটমেন্টটা নেবেন। ছবির পিছনে নাম লেখা, ছবির পিছনে নাম লেখা হয়তো বা আপনার যে ডিজিজ বা যে সমস্যা সেটা প্রোগ্রেশনটা তো খারাপের দিকে যাবে, তখন হয়তো আমরা সেটাকে সেভাবে হ্যান্ডেল করতে পারবো। আর এই যে ট্রিটমেন্টের যে প্রসিডিউরটা সেটা তো আমি আগেই বললাম। আর রিসেন্টলি আমাদের একজন সাইকোলজিস্ট নিয়োগ হয়েছে আমরা চেষ্টা করি, হয়তো আমাদের আছে, এবং এই নির্দেশনটা আমি বলবো যে আমাদের আমাদেরকে কিছু রেগুলেশন মেনটেন করতে হয়। আমরা আসলে যে রুলস রেগুলেশনের বাইরে যেতে পারি না। যেমন আমাদেরকে বলাই হয়েছে যে আপনারা পেশেন্টরা আসবে, ওনারা সরকারি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেবেন, আর ওনারা যদি প্রাইভেট কোনো হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেন সেটার ব্যয়ভার আসলে আমরা দিতে পারবো না। এটা ওখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। আসলে এক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই, তারপরে আমরা বারবার তাদেরকে আপনাদের হয়ে এই কথাগুলো বলি, কারণ আমরা যেহেতু আপনাদের সাথে ফার্স্ট কন্ট্যাক্ট করি, আপনাদের প্রবলেমের সিভিয়ারিটিটাও কিন্তু আমরা বুঝি। যেমন হৃদয় ভাইয়া বললেন, আপনি যদি ওই মুহূর্তে একটা সরকারি হেলথ কমপ্লেক্সে যেতেন আপনার ট্রিটমেন্ট হতো না, আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে, তাই না? কিন্তু এখানে আমরা একটা রুলসও বেঁধে দেওয়া হয়েছে যে আপনি প্রাইভেট হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিলে আপনার
সামনে দিতে পারে না। তারপর আমরা সবসময় কনভে করার চেষ্টা করি যে এরপরে বা এরপরে যদি কিছু থেকে থাকে বা এইটার ব্যাপারে কোনো কিছু খেয়াল করা যায় কিনা, বা পেশেন্টের অনেক পেশেন্ট আছে যে আমরা শুধুমাত্র তাদের হেলথ কেয়ারটাকে দেখছি কিন্তু তাদের ফিনান্সিয়াল কিন্তু কোনো হেল্প করতে পারছি না। অনেকে কিন্তু ঘরে পড়ে আছে, কাজ করতে পারে না। যেমন আমি তো বেসিক্যালি পেশেন্টদের মানে লং টার্ম রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। ওই পেশেন্টগুলো দেখা যাচ্ছে তারা কাজ করে কিন্তু ওই 1-2 ঘন্টা কাজ করে তারপরে করতে পারে না, সমস্যা হয়। আর ওয়ার্কিং প্লেসগুলো এরকম যে তাদের কাজের হচ্ছে যে পরিধি সেটা পরিধিটা অনেক বেশি, তারা রেস্ট নিতে পারে না বা সেই ধরনের কেয়ার তাদের নেই, তো সেখান থেকেও তারা নেগলেক্টেড হচ্ছে। তো আমরা ট্রাই করছি, দেখা যাক আল্লাহ ভরসা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ রেবেকা আপাকে। এবার আমরা একটু ফাউন্ডেশন এবং বিউপিসির পক্ষ